চিকিৎসকের উপর এরকম খারাপ ব্যবহার করার নমুনা তো 2011 থেকে আমরা পাচ্ছি। এভাবে জনতা ক্ষেপে উঠেছিল, সেই জনতার রাশটা জুনিয়র ডাক্তাররা রাখতে পারেনি। একটাই কারণ, পলিটিক্যাল যদি কোনো ক্রাইম হয় পলিটিক্যালি মোকাবিলা করতে হয়। অ্যাপলিটিক্যাল কোনো জিনিস চলতে পারে না। তাকে যদি পলিটিক্যাল নির্দেশিকা না পায় তাহলে এরকম মাঝ রাস্তায় হারিয়ে যায়। সবচেয়ে বড় কথা, 14ই আগস্টের দিন রাত্রে যারা ভাঙচুর করেছিল তাদের মাথাদের ধরতে পারলেও কিন্তু জানা যাবে। সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে এই হত্যাটাকে চাপার চেষ্টা করছে। কলেজের মধ্যে মদ খাওয়া এখন ফ্যাশন। দৃষ্টান্তমূলক শাস্তি কারোর হতো, আমার মনে হয় এইরকম মনোজিতরা আর থাকত না। আমরা খুব ভাগ্যবান যে আমাদের অন্তত কোর্টটাকে কিনে নিতে পারেনি। অযোগ্যরা অযোগ্যই থাকবে। তারা যে কত অযোগ্য ছেলে তৈরি করছে ভবিষ্যতেই জানতে পারবো। শিক্ষা যখন একদম বিক্রি হয়ে যায়, একটা জাতির মেরুদণ্ড চলে যায়। এটাই এখনকার কালচার হয়ে গেছে, যে আমরা যে কালচারে অভ্যস্ত ছিলাম, যে অন্তত কোথাও ওয়েট করতে হয়। আমিও কোথাও গেলে একটু ওয়েট করি, ব্যাংকে গেলে কোনো আননেসেসারি অ্যাডভান্টেজ নিই না। সেই ব্যাপারটাই না লোকেরা ভুলে যায়। কোনটা এমার্জেন্সি কোনটা এমার্জেন্সি নয়। একটা ব্লাড প্রেশার মাপাটা নিঃসন্দেহে খুব এমার্জেন্সি ব্যাপার না, তার জন্য যে একজন প্রফেসর দেখাতে হবে সেটাও নয়। আমার মনে হয় কোথাও একটা যদি লোকের প্রকৃত শিক্ষার অভাব, এটাই কিন্তু ফুটে বেরোয়। বহু আমরা পেশেন্ট দেখি, অনেক পেশেন্ট চুপটি করে বসে থাকে তার টার্ন আসা অবধি, আর পাড়ার মস্তানরা গিয়েই কিন্তু সাথে সাথে ঢুকে পড়ে, দেখদিন ঠিক আছে। কিন্তু আমি বহু মন্ত্রীকেও দেখেছি কিন্তু আমার চেম্বারের বাইরে ওখানে বসে থাকে, বরং আমি তাদের সিকিউরিটি হ্যাজার্ডের কারণে। আলাদা ব্যাপার। অনেকেই ভাবে যে আমি ভোটে গেছি, আমি এমএলএ বা এমপি একটা হনু হয়ে গেছি। সে তো একজন মানুষ, রক্ত মাংসের মানুষ। আর চিকিৎসকের উপর এরকম খারাপ ব্যবহার করার নমুনা তো 2011 থেকে আমরা পাচ্ছি। সুতরাং আমরা কি বলতে পারি? লোক তো তাকেই ফলো করবে না যে তাদের নেত্রী। স্যার, আমি একটা প্রশ্ন করব, এই যে হুমকি, এই যে বারংবার থ্রেট কালচার, এটা কি কোথাও চিকিৎসা পরিষেবা দিতে আপনারা বিব্রত বোধ করছেন? দেখুন, আমি কোনোদিন হুমকি পাইনি, সোজা কথা। কারণ আমি সরকারি জায়গায় ঢুকিনি ইচ্ছা করি। বেসরকারি জায়গায় যদি হুমকি দেয় আমি সাথে সাথে বেরিয়ে চলে আসব। কিন্তু এটা তারাই করতে পারবেন যাদের পেশেন্টের সাপোর্ট প্রচুর রয়েছে। আর যদি আমি বলি যে আমার এনার জন্য আমি আজকে বন্ধ করে দিলাম আমার চেম্বার, আমি জানি একটা বিরাট রিয়াকশন হবে। কিন্তু অনেকের তো সেই অবস্থা না। গভর্নমেন্ট চাকরিতে অনেক কিছু মেনে নিতে হয়, যেগুলো মানাটা অ্যাকচুয়ালি সিদ্ধারা শক্ত থাকলে সম্ভব নয়। গভর্নমেন্ট ডাক্তারদের আপনাকে 2 ঘন্টায় 300টা পেশেন্ট দেখতে হবে। পেশেন্ট দেখবে না লিখবে, এগুলো তো এগুলো না বুঝলে আমাদের দেশে তো চিকিৎসা করা যাবে। স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে, প্রত্যেক আসামির তার কিন্তু অধিকার আছে হায়ার আদালতে গিয়ে তার অন্তত পক্ষে প্রে করার। সে খুনির আসামি হোক, রেপের আসামি হোক, যাই, তার তো একটা অধিকার আছে, সে গেছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই। শুধু একটাই এখনও আমি বলবো, প্রথম 2 ঘন্টায় যে এভিডেন্স মোছা হয়েছে, তারপরও যে অসাধারণ জাজমেন্ট আমাদের শিকদা কোর্টের মাননীয় বিচারপতি দিয়েছেন, এটা একদম আদর্শ। এবং এখনও কিন্তু সিবিআই ইচ্ছা করলে ধরতে পারে প্রকৃত আসামি কে, এবং তাদের বন্ধুরাও কিন্তু বলতে পারবে। বেশ কিছু কয়েকজন এমবিবিএস ছেলে কিন্তু বাইরে বেরিয়ে চলে গেছে, বিদেশে আছে, আসছে না। একটু চেষ্টা করলে ধরা যায়, কিন্তু হয়তো বড় হাত রয়েছে, ধরতে চাইছে না।
তো নেই, তাদের ধরে পারবেও না। চেষ্টা করলে কি প্রথম দিকে সিবিআই পারতো না? পারতো, কিন্তু এটা ডেফিনেটলি আমরা ডাক্তাররা শিওর যে এটা গটাপ আছে। দেখুন, আমার এগেনস্টেও অনেক গটাপের কথা এসছে, তা আমি চেয়েছিলাম ওদের দুজনের মধ্যে নেগোশিয়েট করা হোক, ব্যাস, নাথিং এলস। কিন্তু যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে গটাপ না থাকতো, প্রথম 2 ঘন্টা এত লোক ঢুকলো কেন? বিস্তর ঝামেলা আছে। সেন্ট্রাল এজেন্সিকে তো তাহলে আমি বলবো তারা কিছুই করেনি, তারা তো রাজ্য সরকারের রিপোর্টটাকেই শিলমোহর লাগিয়েছে। এখানে বড় মাথা না থাকলে কিন্তু এভাবে করা সম্ভব নয়। যেভাবে জনতা ক্ষেপে উঠেছিল, সেই জনতার রাশটা জুনিয়র ডাক্তাররা রাখতে পারেনি। একটাই কারণ, পলিটিক্যাল যদি কোনো ক্রাইম হয়, পলিটিক্যালি মোকাবিলা করতে হয়। অ্যাপলিটিক্যাল কোনো জিনিস চলতে পারে না। তাকে যদি পলিটিক্যাল নির্দেশিকা না পায়, তাহলে এরকম মাঝ রাস্তায় হারিয়ে যায়। যদি মাননীয় বিচারপতি যিনি হায়ার কোর্টে আছেন, তিনি যদি ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করেন, এরপর সুপ্রিম কোর্টে আবার সে আবেদন করবে। সুতরাং এই জিনিসটা চলতে থাকবে, এটা ওর অধিকার, ও করেছে, এতে আমার বলার কিচ্ছু নেই। অভয়ার বাবাকে পাগল বলেছে সিবিআই। অভয়ার বাবার দাবি, রাজ্য সরকার যা বলে সিবিআইও তাই করছে, কারণ তাদের সাথে। এটা তো আমি আগেই বললাম, এই ব্যাপারটা একমাত্র কোর্ট যদি হস্তক্ষেপ করে তবেই জিনিসটা কিন্তু আসল অভয়ার ন্যায় বিচার পাবে। আমরা রাস্তায় আবার নামবো, কিন্তু নেবে, আমি বলছি, যদি পলিটিক্যালি না মোকাবিলাইজ করা যায়, এটাকে মোকাবিলা করতে হবে পলিটিক্যালি, অ্যাপলিটিক্যাল ওয়েতে হবে না। এটা তো কোর্ট মনিটরিরই তদন্ত। অভয়ার ক্ষেত্রে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, কিন্তু সিবিআই তো কোর্টের সব নির্দেশ কি মেনেছে, সেটা তো আমার বড় প্রশ্ন। সব মেনেছে কি মানেনি, সেটা একজন বড় উকিলই বলতে পারবেন। সেটা আমার মতো ডাক্তারের পক্ষে বলা সম্ভব না। সাদা চোখে একজন ডাক্তারি ছাত্রী যিনি খুন, রেপের পর বা অ্যান্টি অর পরে যখনই হোক না কেন, ধরা পড়েছে একটা শিক্ষাক্ষেত্রে, এর চেয়ে লজ্জাজনক, কলঙ্কজনক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি। এটাকে কন্ডেম সবাই করবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে রাজনীতির গল্প নিয়ে কেউ যদি চলতে থাকে, তাহলে সে ভুগবে, ভবিষ্যৎ তাকে ক্ষমা করবে না। অভয়ার মা বাবা আগামী 9ই আগস্ট তাদের 1 বছর তাই তারা নবান্ন অভিযানে যাবে। সেটা ভেবে দেখা যাবে, কারণ থাকা না থাকার উপর যে বিরাট কিছু লাভ হবে, কারণ নবান্ন অভিযানের অন্ততপক্ষে আমি বলতে পারি সেদিন কয়েক হাজার পুলিশ দিয়ে কতদিন আটকে রাখা যাবে? জনগণের যদি সাপোর্ট থাকে, তাহলে এই আন্দোলন অনেক বড় হবে। আমি মনে করি বিচার ব্যবস্থার উপর আমার এখনও রয়েছে, কোর্ট মনিটর যে তদন্ত হয়েছে এবং বিচারপতি শিয়ালদা আদালতের এত সুন্দর একটা রায় দিয়েছে, যাতে কিন্তু অনেক জিনিস পরপর বেরিয়ে আসছে, যেগুলোর মধ্যে যেটা দেখে বোঝা যায় যে জিনিসটা অনেক জায়গায় সাজানো হয়েছে। সেই জন্য আমি ওনার বিচারের উপর আস্থা রাখছি, পরবর্তী বিচারের উপর আস্থা রাখছি। আর্যিকর কাণ্ডের 1 বছর একদিকে সম্পন্ন হচ্ছে, নির্যাতিতার মা বাবা নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন। এবার আর যত সেই মিছিলে না, আরেকটি মিছিল 8ই আগস্ট রাস্তায় রাত জাগার ডাক দিচ্ছেন জুনিয়র ডাক্তার, পরের দিন নবান্ন। এটাই তো মুশকিল, জুনিয়র ডাক্তারদের এটা ভাগ হয়ে গেছে। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যদি সিনিয়র ডাক্তারদের কথা শুনতো, ওরা কিন্তু অনশনে যেত না। আমি বারবার এক কথা বলি, জুনিয়র ডাক্তাররা তারা নিজের মতো চলেছে এবং ওরা কিছুটা বেশি ইমোশনাল। এটা করলে দাবিটা আদায় করা যায় বোঝে না। তার কারণ হচ্ছে, অনশনে আমাদের সিনিয়র ডাক্তারদের কারোর মত ছিল না।
ক্ষেত্রে ওরা আগের দিন ডাক দিয়েছে, আবার পরের দিন ডাক দিয়েছে, এসব কিছু না। একসাথে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাক্তন সিনিয়র দাবি করছে যে তাকে এক সিনিয়র ডাক্তার টেলিফোন করে ওনার বাড়িতে গিয়ে বলে এসেছেন যে ভিতরকার লোকেরা এটা করেছে। না, এটা তো আরজি করে ভেতরের লোক ছাড়া তো কেউ করতে পারে না। সঞ্জয় রায় তো আরজি করে ভেতরের লোক, যদি আমি তাকেই দোষী করলি, কারণ ওই জায়গায় ওই সময় ওই মেয়েটা থাকবে এটা জানা ছিল না। এবার এটা একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। প্রকাশ্যে থার্ড ডিগ্রি দেওয়ার দরকার নেই, আমাদের থার্ড ডিগ্রি তো অ্যালাউড না। কিন্তু অনেক সময় তো দেখি যে বিরোধী দলের নেতা হলে বা বিরোধী দলের সাধারণ লোককে অপ্রকাশ্যেই তাদের কিন্তু থার্ড ডিগ্রি দেওয়া হয়। প্লাস সবচেয়ে বড় কথা, 14ই আগস্টের দিন রাত্রে যারা ভাঙচুর করেছিল তাদের মাথাদের ধরতে পারলেও কিন্তু জানা যাবে, কারণ ওটা খুব সিলেক্টিভলি ওটা জিনিসটা ঘুরিয়ে দেওয়ার জন্য সেটা ওইখানে দেওয়া হয়েছিল। সুতরাং আমি এই নিয়ে খুব বেশি এর চেয়ে বেশি বলতে চাই না। একটা কথা বলতে পারি, অভয়া খুন হয়েছে, সঞ্জয় রায় একা দোষী নয়। সঞ্জয় রায়ের উপরে অনেক বড় মাথা আছে, যে মাথাটা আমরা যেটা ভাবছি তার চেয়েও বড় হতে পারে, এবং আরজি করের ভেতরেই তার মৃত্যু হয়েছে, এবং তার মৃত্যু রহস্য কোনোদিন ওপেন হবে কিনা সেটাও ডাউট আছে, যেখানে রাষ্ট্রশক্তি সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে এই মানে হত্যাটাকে চাপার চেষ্টা করছে। একদম আপনি যে কথা বলছেন স্যার, আমি একদম সাক্ষাৎকার শেষের দিকে চলে এসেছি। আমি সেই কথাটা সূত্র ধরে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে সিবিআই চার্জ জমা দেওয়ার সময় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিচ্ছু উল্লেখ করবে, তার ফলে জামিনে মুক্তি পেয়ে গিয়ে এর পেছনে কি কারণ থাকতে পারে? সত্যি কি সিবিআই অবস্থা সঠিক? না, তো ওদের এগেনস্টে পসিবলি আর্থিক তদন্তের ব্যাপারটা রয়েছে, আর্থিক তথ্য। আসলে সিবিআইও তো এভিডেন্সের উপর নির্ভর করবে। এখন প্রথম 2 ঘন্টায় যদি এভিডেন্স লোপাট হয়ে থাকে, সিবিআই যদি আবার গট আপ করে, তাহলে হবে কি করে? সিবিআইয়ের উচিত সিবিআইয়ের উপর আস্থা ফিরে আনার জন্য অন্তত একটা নজিরবিহীনভাবে নিজেরা স্বাধীনভাবে অন্তত আরজিকর কেসটা দেখুক। আদারওয়াইজ কিন্তু রাস্তায় নেমে জনবিস্ফোরণ করেও কোনো লাভ হবে না, নবান্ন অভিযানও ব্যর্থ হতে বাধ্য। স্যার আমি বলবো 1 বছর আগে আরজিকর মেডিকেল কলেজ একদম ভয়ঙ্কর চিকিৎসা, রীতিমতো তিনি তার পেশায় নিযুক্ত ছিলেন অন ডিউটি, 36 ঘন্টা ডিউটি করার পরে একদম তার যে নিজস্ব কলেজ মেডিকেল কলেজ সেখানে একদম বর্ষিতা হয়ে খুন হতো অভয়াকে। তারপরে রীতিমতো কলেজে ফেস্ট চলছিল এবং যে বিভিন্ন বৈসাদৃশ্যগুলো বারংবার আমাদের সামনে প্রকাশ হচ্ছে। এর 1 বছরের মাথায় আমরা দেখলাম কসবায় একদম নিজেরই কলেজে নিজেরই ইউনিয়ন রুমে ধর্ষিতা হতে হচ্ছে আইন কলেজের ছাত্রীকে, তারই সিনিয়র তারা। আমি বলবো স্যার, আমি একটি কলেজ ভৈরব গাঙ্গুলি কলেজ, সেখানে দৃশ্য ধরা পড়ছে কলেজ ফেস্টে মাথায় মদের ক্লাস, গানের তালে তৃণমূল ছাত্রীদের উত্তাল নাচ, পাশে বেবি ডান্সার, আর যিনি নাচ করছেন তৃণমূল পরিষদের প্রাক্তন নেতা, একদম নানা বিশ্বাস। সব কলেজে কি এখন তৃণমূল একদম জায়গা হয়ে দাঁড়িয়েছে? শুধু তৃণমূল বললে হবে না, তার কারণ আমি বলছি এখনকার কালচার হয়ে গেছে ইয়ং জেনারেশনের, আমরা ফুর্তি করব, পড়াশুনো অত করতে হবে না, তোমরা চিল করো, আমরা ঘুরতে থাকবো। আর সবচেয়ে বড় কথা, কলেজের মধ্যে মদ খাওয়া এখন ফ্যাশন। কলেজের মধ্যে সিগারেট খাওয়া, স্পেশালি মেয়েদের, এটাও একটা ফ্যাশন। ছেলেদের তো আজকাল অল্প সিগারেট খেতে দেখি, বেশি তারা জলেই ডুবে থাকে। এটার জন্য না আমি সম্পূর্ণ একটা দলকে দায়ী করব, আমি এটা হতে পারে না। দলটা ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করছে, এবং যেহেতু ওই আশের চেয়ে কঞ্চি বড়, তৃণমূলের প্রাক্তন নেতার এগেনস্টেই বেশি কথা হচ্ছে। ভৈরব গাঙ্গুলি কলেজের একটা আমি প্রচারও দেখলাম যে কলেজ কর্তৃপক্ষ কোনো মতেই ব্যাপারটাকে সাপোর্ট করছেন না বা দায়ী, এরকম একটা লেখা আছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, একটা সার্বিক সামাজিক অবক্ষয় হয়েছে, এবং প্রেসিডেন্ট
রুলিং পার্টি সার্বিক সামাজিক অবক্ষয়টাকে ক্রমশ প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আর একটা কি, সাধারণ অভিভাবকরাও কিন্তু আজকাল যারা গার্জিয়ান, তাদেরও বোধহয় এডুকেশনের ব্যাপারটা এত নেগলেক্টেড হচ্ছে। আসলে এডুকেশন হয়েও, মানে এডুকেটেড হয়েও তো আমাদের এই পোড়া বাংলায় তো চাকরি নেই। চাকরি না করে সবাই তো এডুকেটেড, যারা তারা বাইরের প্রভিন্সে পালাচ্ছে। সব হয় পরিযায়ী শ্রমিক, নয় পরিযায়ী বিদ্যান। কটা জায়গায় ভালো কাজ হয় আমাদের কলকাতায়, যেগুলো আছে তার মধ্যে একটা যাদবপুর ভালো বেরোয়, ইন্টারন্যাশনাল নাম আছে। কিন্তু একটা তো বুঝতে হবে, একটা জায়গায় কোথাও একটা রাশ টানতে হবে। শুধুমাত্র মেলা খেলা করে তো একটা রাজ্য চলতে পারে না, শাসন দরকার। সেই শাসনটা যেহেতু শাসক দলেরই করা উচিত, আমরা শাসক দলকেই আমরা কিন্তু অভিযোগ করছি, শাসক দলই দায়ী। কিন্তু আপনি যদি ইন জেনারেল পাবলিককে দেখেন, 40% ইয়ং জেনারেশন, তারা বিশ্বাস করে বর্তমানকে, ভবিষ্যৎকে না। বর্তমানে আমরা খুশি আছি, খুশি থাকি, ব্যাস। কিন্তু একটা যে সিরিয়াসনেস, অনেক ক্ষেত্রেই সেটা অ্যাবসেন্ট। এটা পারিবারিক শিক্ষার অভাব এবং বর্তমানের এটা সামাজিক নীতিবোধের অভাব। শুধু এটা তো সম্পূর্ণ বেআইনি। ইভেন অভয়াকাণ্ডে আমরা জানি যে আমরা নাম বলি, আর এটা কিন্তু আমাদের জেল হতে পারে। সুতরাং এটা তো অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক শক্ত হাতে করা হতে দিতে হবে। আর এটা কার থেকে লিক হয়েছে ভিডিও, এটা সাইবার পুলিশের পক্ষে ধরা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। এইরকম অশ্লীল ভিডিও বা এরকম ভিডিও যদি চারিদিকে চলতে থাকে, এটা তো একই জিনিস। এটা বলছে সার্বিক সামাজিক অবক্ষয়। যে অবক্ষয়টা আমি এক কথা বলছি, প্রশ্রয় দিচ্ছে এবং প্রত্যক্ষ মদত দেওয়া হচ্ছে আমাদের শাসক দল। সুতরাং এটা হবে। একটু কোথাও বোধহয় রাষ্ট্রটাতে জানা উচিত যে এটার বাইরে গেলে এটা খারাপ, কিন্তু সেটা করবেটা কে? আমার মনে হয় পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন আলাদা না হলে এটা হতেই থাকবে। এই অ্যাডমিনিস্ট্রেশন পলিটিসাইজেশন কিন্তু আজকে হয়নি, অনেক দিন ধরে হয়েছে। আজকে আমরা এক্সট্রিম দেখছি যে আমি যদি তৃণমূল করি, আমি হয়তো ধর্ষণ করেও ছাড় পেয়ে যাব, কিন্তু আমি যদি অন্য পার্টির হই, সাথে সাথে ধরে কিন্তু আমাকে জেলে পড়া হবে এবং যা যা করার সেটা করা হবে। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি কারোর হতো, আমার মনে হয় এইরকম মনোজিতরা আর থাকতো না। সমাজকেই তাহলে হাতে তুলে নিতে হবে। সমাজই তো এখন একদম পচে গেছে। হাতে তোলার দায়িত্ব নাগরিক সমাজকেই নিতে হবে, নয়তো কেউ বলবে না, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকেই দায়ী করবে কেন আমরা এত নিচে নেমে যেতে দিলাম বাংলাকে। যে বাংলা একসময় ভারতের গর্ব ছিল, বলতে যান না সোশ্যাল মিডিয়াতে, বলবে আগে 34 বছরে কি হয়েছে। আরে বাবা, গত 14 বছর কি হয়েছে সেটা দেখি না। সুতরাং এটাতে আমি বলতে বাধ্য, একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি ধর্ষণের হতো, অনেক ভয় পেত লোকেরা। একদমই। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। চিহ্নিত অযোগ্যদের একদম এসএসসি বাজেট ভিডিও দেখেছেন, 3রা এপ্রিল একদম সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রহমান 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারালেন। এরপরে যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা, সেই বিজ্ঞপ্তির পরে একাধিক গোলযোগ ছিল এবং সেই বিজ্ঞপ্তির পরে রীতিমতো হাইকোর্টে রাজ্যের শাসক দলের তরফ থেকে তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, এবং রাজ্য সরকারের তরফ বলা হচ্ছে যে চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাদের চিহ্নিত অযোগ্য দাবি করা হয়েছিল এবং যাদেরকে বেতন ফেরতের কথা বলা হয়েছিল, সেই চিহ্নিত অযোগ্যদের সুযোগ না দিলে অপূরণীয় ক্ষতি। হাইকোর্টে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, একটা ভুলের জন্য কতবার শাস্তি? প্যানেল বাতিল আবার কেন শাস্তি দেওয়া হচ্ছে? এটা তো অলরেডি ডিসমিস করে দিয়েছে কলকাতা আদালত, কারণ এরকম হতেই পারে না। আসলে লয়ারকে তো সেই কথাই বলতে হবে যেটা রাষ্ট্র চাইছে। কিন্তু আমরা খুব ভাগ্যবান
যে আমাদের অন্তত কোর্টটাকে কিনে নিতে পারেনি। আর অযোগ্যরা অযোগ্যই থাকবে। তারা যে কত অযোগ্য ছেলে তৈরি করছে ভবিষ্যতেই জানতে পারবো। শিক্ষা যখন একদম বিক্রি হয়ে যায়, একটা জাতির মেরুদণ্ড চলে যায়। আমার মনে হয় এটা সবচেয়ে বড় ব্যর্থতা প্রেজেন্ট গভর্নমেন্টের। একদমই। আমি একটা কথা মাঝখানে, আপনি নিজে বারংবার বলেছেন যে আপনি শিক্ষিকার সন্তান, আপনার নিজের মা আপনাদেরকে মানুষ করেছেন, মানে শিক্ষকতা করতেন, শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন পেশার দিক থেকে, নোবেল প্রফেশন হিসেবে সবসময় সম্মান করেছেন। আমি বলবো স্যার, পশ্চিমবাংলায় যেখানে এসএসসির মতো একটা যারা গেট কিপিং প্রসিডিওরটা পুরোপুরি করে রাজ্য সরকার, অযোগ্যদের হাতে পশ্চিমবাংলার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চাইছে অবলীলায়, এটা কোন বাংলার চিত্র? এটার জন্যই তো প্রতি পদক্ষেপে বাংলা পিছিয়ে যাচ্ছে। আজকে একটা জাতির শীত দ্বারা শিক্ষা, সেখানেই যদি আমরা ভেঙে ফেলি তাহলে বাকিরা তো আর কিছু বলবে না। আমি জানি না এটার পেছনে অন্য কোনো কারণ আছে কি না। অনেকে বলছেন বিভিন্ন গসিপ চলছে যে টাকা যারা নিয়েছে তাদের বাড়িতে নাকি যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, এটা গসিপ, যে তারা নাকি পিঠে সবাই মারবে, সেটার জন্য রাজ্য সরকার মরিয়া হয়ে গেছেন। আমার মনে হয় রাজ্য সরকার যে করে হোক যোগ্য অযোগ্য আবার গুলিয়ে দিতে চাইছেন। যোগ্য তো হলোই না, অযোগ্য হলো না, এটাই ওনারা বারবার চাইছেন। অযোগ্যরা চাকরি পাক, অযোগ্যরা ভাতা পাক, যোগ্যরা ভাতা যেন আর শিক্ষা না হয়। এই জিনিসটার মধ্যে না ডিফারেন্সিয়েট করাটা কি করে বোঝাবেন বলুন তো? এ তো মহা গণ্ডগোল। আমাদেরই বুঝে নিতে হবে। আমরা বুঝতে একটা জিনিসই পেরেছি, স্বাস্থ্য শিক্ষা খুব আস্তে আস্তে সরকারি থেকে বেসরকারি হাতে তুলে দেওয়াই গভর্নমেন্টের একমাত্র লক্ষ্য। তা না হলে বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে এমন একটা শিক্ষাক্ষেত্র আছে আমাদের খুব কাছাকাছি, পুরো স্কুলটায় মাত্র 30টা ছেলে, তাকে তাও বিভিন্ন শ্রী দিয়ে আনতে হচ্ছে। বহু জায়গায় আপনার 100 জন টিচার, 100 জন ছেলে, 3 জন টিচার। সরকারি স্কুলে পড়া হয় না, পড়া ছাড়া সব কিছু হয়। এবং বেশিরভাগ স্কুলের শিক্ষক শিক্ষিকা সেটাই ক্ষোভ। সেটার জন্যই দেখুন আজকে একজন মানুষ 10-12 হাজার টাকা মাইনে পেলেও 3,000 টাকা দিয়ে সে বেসরকারি স্কুলেই পড়াচ্ছে, একটা আশা তার ছেলে মেয়ে যদি বড় হয় ভালো হয়। স্বাস্থ্যক্ষেত্রেও সেই একই অবস্থা। সুতরাং দুটোই যদি আমরা বেসরকারিকরণ করে দেওয়ার প্রক্রিয়াটা তাড়াতাড়ি করতে যাই তাহলে এই দশায় দাঁড়াবে। শেষ প্রশ্ন আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে দোষী এবং কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করে বাইরে বেরিয়ে মন্তব্য করছেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা রয়েছেন বা ছিলেন তারা বরং দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির মামলা নেই, কি বলবেন? দিলীপ ঘোষ ঠিক বলেছেন, ওনার নামে তো কোনো রকম মামলা নেই। কিন্তু রেসপন্ডেন্ট সুপিরিয়র বলে একটা জিনিস আছে যেটা আমাদের ডাক্তারিতে হয়। আমি একটা ভুল করলাম, হসপিটালের কিন্তু যিনি একদম হেড সিইও বা যিনি মালিক তাদের গ্রেপ্তার করা হয়, কারণ একটা রেসপন্ডেন্ট সুপিরিয়র থাকে। যদি শিক্ষা দুর্নীতি এই সরকারের আমলে হয়, শিক্ষামন্ত্রী তো সবচেয়ে দায়ী হবেনি, কিন্তু যিনি তার উপরে আছেন তিনি তার রেসপন্সিবিলিটি এড়াতে পারেন না। একই ক্ষেত্র কিন্তু সব জায়গায় রেসপন্ডেন্ট সুপিরিয়রটা আমাদের একটা নিয়ম আছে। আর এটা কারোর মনে গাছে, কেউ মন থেকে ছুঁড়ে ফেলে দিতে চায় না, এটা আমার রেসপন্সিবিলিটি নয়। এখন রেসপন্সিবিলিটি নেওয়াটা তো কাউকে শিখিয়ে দেওয়াতে হয় না। সুতরাং এখানেই এই কথার মধ্যে আপনারা যা মানে খুঁজে পান